গোসল শেষে বেরিয়ে আমি একটুখানি সাজুগুজু করে নিলাম। একটু পর রান্না উঠিয়ে দিলাম। কার্তিক আমার যোগানদার। রান্না করতে করতে আমরা দুজনে টুকটাক গল্প শুরু করে দিলাম। আমি কার্তিককে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে কোনো মেয়ে দেখলে? আমার কথা শুনে দুদিকে মাথা নাড়ালো কার্তিক। আমি মাছগুলো কড়াইতে ভাজার জন্য দিতে দিতে বললাম, কেন, বিয়ে করতে ইচ্ছা হয় না? কার্তিক আমার কথার কোনো জবাব দিল না। ও শুধু একটুখানি হাসলো। কার্তিকের চোখ ডাবের উপর পড়ল। আমি ঢাকতে ঢাকতে ওকে বললাম, কি আমার মতো বউ চাই? এই কথা বলতেই কার্তিক আমাকে বলল, আপনার মতো মেয়ে কি এই দুনিয়াতে আছে? আমি মনে মনে ভাবলাম, কার্তিকের দ্বারা হবে না, আমাকেই বেড়া টপকাতে হবে। ওকে আবার বললাম, আচ্ছা না হয় বুঝলাম, আমার মতো মেয়ে নাই তাই বলে বিয়ে করবে না তুমি? জবাবে আবার হেসে মাথা নাড়ায় কার্তিক। এবার আসল আর সবচেয়ে বিপজ্জনক বাঁক। নিজের মনকে তৈরি করে সরাসরি কথাটা বলে ফেললাম। ওকে বললাম, মনে করো আমি যদি তোমার বউ হই, মানে সত্যি সত্যি না। আমার বলা কথাটা বিশ্বাস করতে কষ্ট হয় কার্তিকের। ও আমাকে জিজ্ঞাসা করলো, কি বলছেন পিসি? আমি আর কোনো রাগ ঢাক না করেই বললাম, মানে তোমার যতদিন বিয়ে না হয় ততদিন আর কি, শুধু এই বাড়ির ভিতরেই, যখন আমরা একলা থাকবো। আর যদি এই কথা কাউকে না বলো তাহলেই। আমার কথা শুনে কার্তিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো কোনো দিন বিয়ে করব না পিসিমা। আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বিয়ে করবে না কেন? কার্তিক আমার কথা শুনে মাথা নিচু করে থাকে। আমি আবার ওকে বললাম, বলো আমাকে, কেন বিয়ে করবে না? একটা হাহাকার ভরা সুরে কার্তিক আমার দিকে তাকিয়ে বলল, আমি যারে চাই তারে কোনো দিনই পাবো না। আমি জানি আমার এই ভাইপো কাকে চাই আর কাকে পাবে না। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আমার একটা হাত ওর গায়ে রাখলাম। হাত রাখতেই সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি এসব কিছু লক্ষ্য করলাম। চাপ দিয়ে বললাম, আমাকে বল না, তুই কাকে চাস? এই কথা বলেই আমি কার্তিকের চোখের দিকে তাকালাম। ও আমতা আমতা করে আমাকে বলল, আপনি, মানে আপনাকে। আমি বলতে পারবো না। আমি বুঝলাম এই সময় যা করার এখনই করতে হবে। তাই আমি ওর মুখটা চেপে ধরে বললাম, বল আমাকে, বলতেই হবে তোমার। নিজেকে আর সামলাতে পারলো না কার্তিক। ওর ভিতরে থাকা দানবটা তখন বেরিয়ে আসলো আর হঠাৎ করেই আমার গালে একটা কিস বসিয়ে দিল। তবে এটাই মনে মনে চাচ্ছিলাম আমি, তাই আমিও কার্তিকের প্রতি উত্তর দিলাম। তবে এবারে আমি আরেকটু দীর্ঘায়িত করলাম। আমার এরকম আদর পেয়ে নিজের সৌভাগ্যকে বিশ্বাস করতে পারলো না কার্তিক। আসলে যখন থেকে কার্তিকের জোয়ার এসেছে তখন থেকে আমাকে ওর স্বপ্নের রানী বানিয়ে রেখেছে। যদিও আমি ওর মায়ের বয়সী, তবুও আমাকে ছাড়া আর কাউকে কখনো কল্পনা করেনি সে। সত্যি বলতে কার্তিক সামান্য চাকর বই তো কিছু নয়, অথচ আজ তার স্বপ্ন সত্যি হতে চলেছে। এর মধ্যে কার্তিকের তাবু হয়ে গেছে দেখে আমি বললাম, নাও ছাড়ো রান্না করি। আমাকে ছাড়তে ইচ্ছে হয় না কার্তিকের, তবুও আমার কথা অমান্য করতে না পেরে ছেড়ে দিল। তবে ছেড়ে দেবার আগে আবার আমার গালে একটু টুক করে একটা আদর বসায় দিল। তারপর আমি কার্তিককে বললাম, যাও গোসল করে নাও। কার্তিক আমাকে জিজ্ঞাসা করলো, আমি না থাকলে কষ্ট হবে আপনার? আসলে কার্তিকও বুঝে গেছে বানডাকা উপত্যকায় জোয়ারের একটা ঢেউয়ের আঘাত লেগেছে। আমি কপট রাগ রাগ মুখ করে বললাম, যাও তো, বলে তাড়িয়ে দিলাম কার্তিককে। ও ঠিক আছে বলে গামছা নিয়ে রওনা দিতেই আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, শোনো, গোসলখানায় তোমার জন্য একটা জিনিস রেখেছি, ওটা দিয়ে পরিষ্কার করো। ইঙ্গিতটা কার্তিকের কাছে খুবই স্পষ্ট হলো। এদিকে আমি রাত্রে কার্তিকের সাথে খেলবো বলে ঠিক করলাম। তার আগে ছেলেটাকে রাতের খেলার জন্য যতটা সম্ভব ঝালিয়ে রেখে কার্তিকের সাথে ক্ষেত্র তৈরি করতে হবে। 2 বছর বিদেশে ছিলাম আমরা। লাগালাগির ব্যাপারে খুব আগ্রহ ছিল আকাশের বাবার। বেঁচে থাকতে নিয়মিত সে খেলতো। আমরা প্রায় ভিসি আর ফিল্ম দেখে মিলিত হতাম দুজন। তাই এই ফিল্ম দেখেই আমি অনেক কিছু শিখেছি। কিন্তু সেগুলোর অনুশীলনের আগেই আকাশের বাবা মারা যাওয়ায় সাদার সাধ্য অধরাই থেকে যায় আমার। তাই আমি ঠিক করলাম শেষ বয়সে কার্তিককে সেই শিক্ষা, সেই স্বাদ উজাড় করে দিতে হবে। তাড়াতাড়ি স্নান সেরে আসে কার্তিক। এর মধ্যে রান্না করতে করতে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সব কিছু প্রায় দৃশ্যমান করে দিয়েছে। আমাকে এভাবে দেখে কার্তিক একটু উসখুস করে পূর্ণ মাত্রায় দণ্ডমান হয়েছে। এরই মধ্যে
আমিও বেশ কবার তাকালাম ওর দিকে। ও নিজেকে সামলে ঘর থেকে একটা পাখা নিয়ে এসে আমাকে বাতাস করতে লাগলো। আমি বুঝতে পারলাম ও আমাকে বাতাস করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু আমি ওকে দেখার সুযোগ করে দিলাম। কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, পরিষ্কার করতে বলেছিলাম, করেছো? কার্তিক মুখ নিচু করে জবাব দিল, জি। আমি ওকে বললাম, কেমন হলো দেখি, বলে আমি ইশারা করলাম। ততক্ষণে আমার খেলা বুঝে গেছে কার্তিক, তবে সেটা আজ দুপুরে না রাতে সেটা জানা নেই তার। কার্তিক যন্ত্রটা বের করলো। জীবনে প্রথম এত শক্তিশালী যন্ত্র দেখলাম। মনে মনে ভাবলাম, এই যন্ত্র দিয়ে আমার কাজ করতেই হবে। দুপুরে খাওয়ার পর আমি বিছানায় শুয়ে পড়লাম। কার্তিক এসে বসলো আমার পায়ের কাছে। তখন আমি উঠে বসে ওকে আহ্বান জানিয়ে বললাম, এসো। এই বলে আমি দুহাত বাড়াতে কার্তিক এগিয়ে এসে আমাকে টেনে নিল। ও মনের সুখে কিছুক্ষণ হাতের কাজ করলো। তারপর আমি ওকে বললাম, এই সময় একটু ঘুমিয়ে নাও, এখন কেউ চলে আসতে পারে, রাতে দিব। আমি শুয়ে পড়লাম। ও আমাকে বলল, আমার ঘুম আসবে না, আপনি ঘুমান, আমি আপনার পা টিপে দেই। এই বলে কার্তিক আমার পায়ে হাত রাখলো। আমি হ্যাঁ না কিছুই বললাম না। ও আমার মৌন সম্মতি পেয়ে মালিশ শুরু করে দিল। এরপর আমি ঘুমিয়ে গেলাম। বিকেলে গ্রামের মেয়ে বউ ঝিরা আসে দল বেঁধে, তাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়। এক সময় বিদায় নেয় সবাই। যাই হোক, রাত্রিবেলা আমার তুমুল খেলা আরম্ভ করলাম। কার্তিক যেন রীতিমতো ঝড় তুলেছে। টানা 1 ঘন্টা খেলে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। এরপর বিশ্রাম নিলাম। কতক্ষণ শুয়ে আমরা কেউ বলতে পারবো না কতক্ষণ আমরা শুয়েছিলাম। একসময় হুঁশ হতেই আমি কার্তিককে বললাম, কটা বাজে দেখ তো। আমার কথা শুনে তাড়াতাড়ি উঠে ড্রেসিং টেবিলে রাখা আমার ঘড়িটা কার্তিক দেখে বলল, 9:25। সময় বলতেই আমি উঠে বসে বললাম, বাবা এত রাত হয়েছে। এরপর এলোমেলো চুল খোপা করে কাপড় চোপড় ঠিক করে কার্তিককে বললাম, হারিকেনটা দাও তো, বাথরুমে যাব। কার্তিক আমাকে বলল, ওদিকটা অন্ধকার, আমিও যাচ্ছি। ওর দায়িত্বময় আর আদর মাখা কথা শুনে না করতে পারলাম না। এরপর আর কিছু না বলে স্যান্ডেলটা পায়ে দিয়ে দুজনেই চলে এলাম। এরপর ও আমার অনেক কেয়ার নিতে শুরু করলো। বন্ধুরা, সত্যি বলতে আমার স্বামী বেশ কয়েক বছর আগে স্বর্গীয় হওয়ায় আমার অনেক দিনের চাহিদা ছিল। সেই চাহিদা আমি আমার দুঃসম্পর্কের ভাইপোকে দিয়ে নিবারণ করলাম। অনেক দিন পর আমার মন খুবই ফুরফুরে লাগছে। এখন মনে মনে ভাবছি, মাসে অন্তত আমি গ্রামে একটা সপ্তাহ কাটাবো আর কার্তিকের সেবা নেব। কার্তিকও খুবই খুশি। এখন থেকে ও আরও বেশি করে আমার সেবা যত্ন করতে লাগলো। এখন আমি প্রতি মাসে একবার গ্রামে আসি আর টানা 3 দিন কার্তিকের সাথে খেলি। এভাবেই চলছে আমার দিনকাল।